পর্তুগালে টর্নেডোর আঘাতে ব্রিটিশ নারীর মৃত্যু। সুইডেনে বাস দুর্ঘটনায় 6 জন হতাহত। স্প্যানিশ কোস্টগার্ডের অভিযানে 4 শতাধিক শরণার্থী উদ্ধার। আমেরিকার শুল্ক কমানোর ঘোষণায় সুইজারল্যান্ডে স্বস্তি। যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইউরোপ, হাঙ্গেরির প্রধানমন্ত্রী। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি, শোয়েব আক্তার। পর্তুগালের টর্নেডোর আঘাতে 1 জন নিহত ও অন্তত 24 জন আহত হয়েছে। ঘূর্ণিঝড় ক্লডিয়ার কারণে সৃষ্ট বৈরী আবহাওয়ার মাঝেই শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় আলবাফেরা শহরের একটি ক্যাম্প সাইটে টর্নেডো আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। ক্লডিয়ার কারণে গত কয়েকদিন ধরেই ব্রিটেন ও আয়ারল্যান্ড ছাড়াও পর্তুগাল ও স্পেনের কিছু কিছু অংশে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় নিহত হয়েছেন 85 বছর বয়সী এক ব্রিটিশ নারী। এছাড়া আহতদের মধ্যে অন্তত 4 জনকে হাসপাতালের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকিদের আঘাত খুব একটা গুরুতর নয়। আহতদের সবাই স্থানীয় একটি হোটেলে অবস্থান করছিল। হোটেলটিতে টর্নেডো আঘাত হানলে তারা আহত হন। সুইডেনের রাজধানী স্টকহোমে বাস দুর্ঘটনায় অন্তত 3 জন নিহত এবং 3 জন আহত হয়েছে। স্টকহোম পুলিশ জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার বিকেল 3:30টার দিকে রাজধানীর ভালহালা ভ্যাগান স্ট্রিটে রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি ইউনিভার্সিটির কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাস চালককে আটক করে তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড ও সাধারণ মানুষকে শারীরিকভাবে আঘাতের অভিযোগ গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাটিকে দুর্ঘটনা ধরে নিয়েই তদন্ত করছেন তারা। তবে ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটল এ বিষয়ে তারা স্পষ্ট করে কোনো কিছু জানাতে পারেননি। তবে একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, বাসটি বাসস্ট্যান্ডে অপেক্ষমান যাত্রীদের ওপর উঠে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। স্পেনের ক্যানারি আইল্যান্ডের কাছের সাগর থেকে 57 শরণার্থীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। শুক্রবারের এই উদ্ধার অভিযানের পর ওই শরণার্থীদের আহগোয়া গুইন বন্দরে নিয়ে যাওয়া হয়। কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে গ্রান ক্যানিওরি দ্বীপ থেকে 3 মাইল দূরে সমুদ্রে ভাসমান অবস্থায় একটা কাঠের নৌকা দেখতে পেয়ে অভিযান পরিচালনা করেন তারা। উদ্ধার হওয়া শরণার্থীদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তারা আরও জানায় এদিন পৃথক আরেকটি অভিযানে আরও 377 শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় অভিযানটি এল ইয়েরো আইল্যান্ডের আশপাশের সাগরে পরিচালিত হয়। এই 2 অভিযানে আটক শরণার্থীদের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। সুইজারল্যান্ডের পণ্যের উপর ট্রাম্প প্রশাসনের শুল্ক কমানোর ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছে দেশটির ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শুক্রবার এক ঘোষণায় শুল্ক কমানোর সিদ্ধান্তের বিষয়টি জানানোর পরই সেই সিদ্ধান্তকে স্বাগত জানায় জেনেভা চেম্বার অব কমার্স সিসিআইজি। সংস্থাটির ডিরেক্টর জেনারেল ভিনসেন্ট সুবিলিয়া বলেন, জেনেভা এবং সর্বোপরি সুইজারল্যান্ডের অর্থনীতির ওপর ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলেই তার বিশ্বাস। সুইস পণ্যের ওপর আরোপ করা উচ্চ শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। সুইস প্রতিষ্ঠানগুলোকে আমেরিকায় $200 বিলিয়ন বিনিয়োগ করার শর্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। হোয়াইট হাউসের এক ঘোষণা অনুযায়ী সুইজারল্যান্ডের ওপর আরোপ করা শুল্ক 39% থেকে কমিয়ে 15% নামিয়ে আনা হবে। এদিকে হোয়াইট হাউসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জেনেভা চেম্বার অব কমার্স সিসিআইজি। সংস্থাটির ডিরেক্টর জেনারেল ভিনসেন্ট সুবিলিয়া বলেছেন, তার দেশের অর্থনীতির জন্য এটি অত্যন্ত স্বস্তিদায়ক একটি সংবাদ। Excellent news indeed, and I must say this is a true relief for the Swiss and Geneva economy. সুইজারল্যান্ডের মোট রপ্তানি পণ্যের 40%ই আমেরিকার বাজারে যায়। ফলে উচ্চ শুল্ক দেশটির অর্থনীতির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে। ভিনসেন্ট মনে করেন, রপ্তানিতে 1% শুল্কই অনেক বড় প্রভাব ফেলতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে এই 15% শুল্ককে স্বাগত জানানো ছাড়া কিছুই করার নেই। But in the current circumstances and in light of the tariffs that have been imposed to our first trading partner, i.e. The EU, I believe that this is
reasonable at this stage. তবে সুইজারল্যান্ডের সাধারণ মানুষ মনে করেন আমেরিকা এই শুল্কের মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করলেও তাদের দেশের অর্থনীতির খুব একটা ক্ষতি করতে পারেনি। যতবারই অর্থনীতির ওপর আঘাত এসেছে, ইউরোর শক্তির কাছে সেগুলো পরাস্ত হয়েছে বলে দাবি করেন এস্তাভান ফ্লাভিয়ানো নামে এই সুইস। আমি যতটা বুঝেছি বেশিরভাগ প্রতিষ্ঠান আগেই বাড়তি স্টক করে রেখেছিল, কিছু রিজার্ভ তৈরি করে রেখেছিল আর বিকল্প সমাধানও খুঁজে নিয়েছিল। শেষ পর্যন্ত দেখা গেল অনিশ্চয়তার সময়টা খুব বেশি দীর্ঘ হয়নি। আর আমরা আগেও দেখেছি আমাদের অর্থনীতি আসলে অনেক বেশি টেকসই, সব সময় কোনো না কোনো পথ বের হয়ে যায়। জেনেভার বাসিন্দা সার্জি মিমৌনি মনে করেন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত সুইজারল্যান্ডের অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। এটি সুইজারল্যান্ডের জন্য ভালো খবর, খুবই ভালো খবর। আমরা আসলে এমন এক সময় ঢুকে পড়েছিলাম যেখানে বাণিজ্যিক টানাপোড়েন বেড়েই চলছিল, তাই এখন আবার স্বাভাবিক গ্রহণযোগ্য পরিস্থিতিতে ফেরা সুইস অর্থনীতি আর জেনেভার জন্য সত্যিই দারুণ এক ব্যাপার। অগাস্টে সুইজারল্যান্ডের উপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ঘোষণায় দেশটির ব্যবসায়ীরা হতবাক হয়ে পড়ে। গত বছর আমেরিকার বাজারে $73.88 বিলিয়ন সুইস পণ্য রপ্তানি হয়। শুল্ক আরোপের ফলে এই রপ্তানি এবং দেশটির সামগ্রিক অর্থনীতিতে ধস নামার শঙ্কা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় শুল্ক আরোপের পর গত 3 মাসে আমেরিকায় সুইস পণ্য রপ্তানি 14% কমে যায়। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। ইউরোপ যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। শনিবার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান এমন আশঙ্কা প্রকাশ করেছেন। এদিন হাঙ্গেরির গিওর শহরে এক যুদ্ধবিরোধী সমাবেশে তিনি বলেন, ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ অব্যাহত রেখেছে শিগগিরই এই যুদ্ধ পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে। এ সময় দলমত নির্বিশেষে হাঙ্গেরির সাধারণ মানুষকে শান্তির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে একই দিন ওরবানের দল ফেদেশ পার্টির আয়োজিত এই সমাবেশের জবাবে পাল্টা সমাবেশ করেছে দেশটির প্রধান বিরোধী দল টিসা পার্টি। দলটির নেতা পিটার মাডিয়ার শান্তি সমাবেশে যোগ না দিয়ে পাল্টা সমাবেশ করায় তার উপর ক্ষুব্ধ ওরবান সমর্থকরা। তারা মনে করেন মাডিয়ার দেশের মধ্যে বিভাজন ছড়াচ্ছেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। শনিবার দেশটির গিওর শহরে একটি যুদ্ধবিরোধী সমাবেশে এমন আশঙ্কার কথা প্রকাশ করেন তিনি। আমরা যুদ্ধবিরোধী সমাবেশে দাঁড়িয়ে আছি, কারণ বিপদের মুহূর্তে এমন সমাবেশই প্রয়োজন। আমি ঘোষণা করছি, প্রিয় গিওরবাসী, ইউরোপে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে এসেছে। আমরা শান্তির পক্ষে দাঁড়াচ্ছি। ইউরোপ এখন যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। নিজ দল ফেদেশ পার্টির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হলেও শান্তির জন্য দলমত নির্বিশেষে সবাইকে এই ধরনের আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। আমি নিশ্চিত শান্তির বিষয়ে আমাদের সাথে অনেকেরই কোনো মতভেদ নেই। ভালো হতো যদি তারা ফেদেশের সাথে নয়, বরং হাঙ্গেরির সাথে শান্তিপ্রিয় হাঙ্গেরিয়ানদের সাথে এক কাতারে দাঁড়াতেন। আগামী বছরের সাধারণ নির্বাচন ঘিরে ভিন্ন ভিন্ন পন্থায় প্রচার চালাচ্ছেন ওরবান। এই সমাবেশ সেটিরই একটি অংশ। দলের সমর্থকদের উপর এই ধরনের প্রচার বেশ প্রভাব ফেলছে। আমার মনে হয় 2026 সালের নির্বাচনের সবচেয়ে বড় প্রশ্ন হলো হাঙ্গেরির রাজনৈতিক স্বাধীনতা ধরে রাখতে পারবে কিনা, আর সেই স্বাধীনতার মূল ভিত্তি হলো আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা। আমি মনে করি বর্তমান সরকারই এই সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম। এদিন একই শহরে পাল্টা সমাবেশ করেছেন ওরবানের প্রধান প্রতিপক্ষ টিসা পার্টির নেতা পিটার মাডিয়ার। শান্তি সমাবেশে অংশ না নিয়ে পাল্টা সমাবেশ করায় মাডিয়ারের উপর ক্ষিপ্ত ওরবানের সমর্থকরা। বিরোধী দলীয় নেতা পিটার মাডিয়ার যা করছেন সেটা সত্যিই দুঃখজনক। তিনি শুধু নিজেদের দিকে নজর কাড়ার চেষ্টা করছেন, আসলে তার বলার মতো কিছুই নেই। ওরবানের অনেক সমর্থকই মনে করেন মাডিয়ার আসলে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেন না। তিনি নিজেকে নিয়েই ব্যস্ত সময় পার করেন এবং দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরিতে ভূমিকা রাখেন। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।